তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন। তারা যখনই সরকার থেকে পদত্যাগ করবেন তাদের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দ্বার যেমন উন্মুক্ত, তাদের জন্য এনসিপির দ্বারও উন্মুক্ত। অবাক হব না যদি আগামীতে আমাদের যখন এই মনোনয়নটি কনফার্ম করা হবে এই আসনগুলোতে, তখন ওই বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের বড় বড় যে হেভিওয়েট যারা প্রার্থী রয়েছে তারা এনসিপির মনোনয়নে সেখানে আগামী নির্বাচন করবে। এখন পর্যন্ত আমাদের প্রায় 1000-এর অধিক মনোনয়ন বিক্রি হয়েছে। কোনো আসনে একটি, কোনো আসনে 4-5টিও মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তো আমরা মনে করি আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে একটা মানুষের যে ভোট পাওয়ার সম্ভাবনা, জনসম্পৃক্ততা, এই বিষয়টা লক্ষ্য করা। ওই মানুষটার এখানে যেমন আমাদের সাংগঠনিক দক্ষতাকে সে কাজে লাগাবে, পাশাপাশি তার ব্যক্তি ইমেজের মধ্য দিয়েও বড় সংখ্যক একটা ভোট যেন আকর্ষণ করতে পারে, ওই বিষয়টাতে আমাদের মনোযোগ থাকবে। সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের প্রার্থী তালিকা যে প্রায়োরিটি লিস্ট সেটা তৈরি করব। যেমন আপনি দেখে থাকবেন বিএনপি তাদের জায়গা থেকে 237টি আসনে মনোনয়ন দিয়েছে। এই 237টি আসনের মধ্যে অন্তত 37টি আসন এরকম আছে যে আসনগুলোতে বিএনপির ওই ক্যান্ডিডেট ওই জায়গায় তৃতীয় অবস্থানে থাকবে, বিএনপির মধ্যেই তৃতীয় অবস্থানে থাকবে, এবং যিনি প্রথম অবস্থানে থাকতেন বিএনপির মধ্যে তাকে দেওয়া হয় না বিভিন্ন কোরামের কারণে বা বিভিন্ন ধরনের ইকুয়েশনের কারণে। তো ওই মানুষগুলো কিন্তু আমাদের সাথে তারা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে। পাশাপাশি অন্যান্য অনেক রাজনৈতিক দলের কিংবা বিভিন্ন পেশার এমন মানুষজন রয়েছে যারা আগে এই চিন্তা করেন যে মাঠ পর্যায়ে গিয়ে রাজনীতি করবে, কিন্তু এখন ওই মানুষগুলোই ধরেন কেউ একজন সচিব ছিল, কেউ একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিল, কেউ এরকম বড় কোনো অফিসার ছিল বা ব্যবসায়ী ছিল বা আইনজীবী ছিল, তারা একই সাথে আবার এলাকায় মানুষের সাথে জনসম্পৃক্ততা আছে, মানুষের জন্য কাজ করেছে এতদিন ধরে। ওই মানুষগুলো আমরা যদি তাদের এই অ্যাসেসমেন্ট করে দেখতে পাই যে তাদের আগ্রহ আছে এবং এলাকায় তাদের জিতে আসার বা ফাইট দেওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার ভিত্তিতে আমরা আমাদের যে আসনগুলো সেই আসনে আমরা আমাদের প্রার্থী যাচাই বাছাই করে ঠিক করব। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আর জাবানো ধরানোর প্রশ্ন যদি বলেন, খুব স্বাভাবিকভাবেই 300 আসনে সকল প্রার্থী সমানভাবে ফাইট দিতে পারবে না, সবাই তাদের জায়গা থেকে জিততেও পারবে না। এমন অনেকেই থাকবে যারা জিতবে, অনেকে থাকবে যারা ভালো একটা ফাইট দিবে, আবার এমন হয়তো কিছুজন থাকতেই পারে যে যারা ভালো মতো ফাইট দিতে পারবে না। তো আমরা মনে করি এরকম শুধু এনসিপিতে না, বিএনপিরও এরকম বেশ কিছু আসনে আমরা এই চিত্র দেখতে পাবো। হয়তো জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের এই চিত্র হবে। এটাই রাজনৈতিক একটা দলের একটা অংশ যে একটা রাজনৈতিক দল বাংলাদেশের সকল আসনে সমান হবে না। কিন্তু একটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে যেই রাজনৈতিক দলটার জন্মের এখন 1 বছর হয় নাই এবং অন্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ 2টা রাজনৈতিক দল যাদের অর্ধ শতাব্দী এক একটার বয়স, তাদের সাথে এখন সমানভাবে তুলনা করা হচ্ছে এবং তারাও বাংলাদেশের বেশ কিছু সংসদীয় আসনে তারা জয়ী হয়ে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার আশা দেখছে এবং আমরা মনে করি জনগণও এই জায়গাটুকু বিশ্বাস করে। সো এটা মাত্র সদ্য জন্মানো একটা রাজনৈতিক দলের জন্য অনেক বড় একটা অর্জন এবং আমরা মনে করি এই ধারাবাহিকতা যদি আমরা বজায় রাখতে পারি তাহলে হয়তো আগামীর যে নির্বাচনগুলো আসবে সেই নির্বাচনে এনসিপি জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে সংসদে থাকবে। বিএনপি এবং জামায়াতে ইসলামে এমন অনেক গুরুত্বপূর্ণ মাঠ পর্যায়ের নেতা রয়েছেন যাদের জনগণের সাথে বিশাল একটা সম্পৃক্ততা রয়েছে, কিন্তু বিভিন্ন কারণে তাদের অনেক অন্তঃপ্রন্দল, বিভিন্ন ইকুয়েশনের কারণে ওই মাঠ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের যে ক্যান্ডিডেট তাদেরকে তারা মনোনয়নটি দিচ্ছে না। আমরা খুব অবাক হব না যদি আগামীতে আমাদের যখন এই মনোনয়নটি কনফার্ম করা হবে এই আসনগুলোতে, তখন ওই বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের বড় বড় যে হেভিওয়েট যারা প্রার্থী রয়েছে তারা এনসিপির মনোনয়নে সেখানে আগামী নির্বাচন করবে। এটাও আপনারা যদি খুব শীঘ্রই যদি দেখেন, আশা করি যে বাংলাদেশের মানুষসহ আমরা সেই জায়গায় অবাক হব না। তারাও তাদের জায়গা থেকে এনসিপির হয়ে তারা তাদের যে যোগ্যতার বা জনসম্পৃক্ততার যে মূল্যায়ন, সেই মূল্যায়ন না পাওয়ার কারণে তারা এনসিপির সাথে তাদের জায়গা থেকে যোগাযোগ করেছে এবং তাদেরকেও আমরা আশা করি যে আগামীর মনোনয়নে একটা বড় চমক হিসেবে বাংলাদেশের মানুষ দেখতে পাবে এনসিপির হয়ে। যারা এনসিপির হয়ে মনোনয়ন নিয়ে আগামীর সংসদে নির্বাচন করবে, আমরা অবশ্যই ওই নির্দিষ্ট আসনে কিংবা ওই জেলায় বা ওই সাংগঠনিক ইউনিটে কিংবা কেন্দ্রীয় জায়গায় এরকম যারা কমিটমেন্টের মধ্য দিয়ে আসবে, আমরা অবশ্যই তাদেরকে এনসিপির গুরুত্বপূর্ণ জায়গায় সাংগঠনিক পদে দেখতে পাবো। এখন পর্যন্ত এনসিপির চিন্তাটি হচ্ছে জুলাই সনদের পক্ষে যাদের হ্যাঁ ভোট থাকবে
এনসিপির জায়গা থেকে তাদের সাথে একটা চিন্তার কিংবা নির্বাচন কেন্দ্রিক অ্যালায়েন্সের সম্ভাবনা তৈরি হবে। এই ক্ষেত্রে আমরা বিএনপি বা জামায়াত, বাংলাদেশের সবচেয়ে বড় যে দুইটি রাজনৈতিক দল, আমরা তাদের সাথে যদি এনসিপি অ্যালায়েন্সে যায়, তার পূর্ব শর্ত হচ্ছে যে এই যে জুলাই সনদের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে তাদেরকে থাকতে হবে, এবং দ্বিতীয়ত এই যে বিচারিক প্রক্রিয়া শেখ হাসিনা সহ অন্যান্য যে রায়গুলো হচ্ছে এবং আগামীতে হবে, এই বিচারিক প্রক্রিয়ার পক্ষে তাদের অবস্থান থাকতে হবে। এই ক্ষেত্রে আওয়ামী লীগকে এখন এবং আগামীতে কোনোভাবে কেউ যদি বিন্দুমাত্র আশ্রয় প্রশ্রয় দেওয়ার চিন্তা করে, তাদের সাথে এনসিপির আগামীতে, এখন কিংবা আগামীতে কখনোই অ্যালায়েন্স হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। গতকালকে বিএনপির মনোনয়ন পেয়েছেন এমন একজন ব্যক্তি ফজলুর রহমান, তিনি তার জায়গা থেকে পাগলের প্রলাপ বকেছেন। তিনি বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ওই রায়টা কার্যকর হবে না। এটা বিএনপিকে আসলে স্পষ্ট করা উচিত যে এটা বিএনপি তাদের জায়গা থেকে, তিনি বিএনপির মুখপাত্র হিসেবে কথা বলছেন কিনা। বিএনপি যেহেতু তাকে মনোনয়ন দিয়েছেন, তার মানে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ একজন। এখন বিএনপি তাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছেন, নাকি তিনি ব্যক্তিগত জায়গা থেকে, মানসিক ভারসাম্যহীনতার জায়গা থেকে এসব পাগলের প্রলাপ বলছেন? বাংলাদেশের মানুষ তাদের জায়গা থেকে এই ধরনের কেউ যদি জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে, মানুষের রক্ত এবং শহীদের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা করে, বাংলাদেশের মানুষ তাদেরকে স্থান দিবে না। আমরা বিএনপি তাদের জায়গা থেকে তাদের এই অবস্থানগুলো স্পষ্ট করতে হবে, এবং বিএনপি বলি, জামায়াত বলি, অন্য যে কোনো রাজনৈতিক দল বলি, আমাদের ওই গুরুত্বপূর্ণ জায়গাটাতে যারা একাত্মতা ঘোষণা করবে তাদের সাথে আমাদের অ্যালায়েন্স তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। জাতীয় পার্টির জিএম কাদের থেকে শুরু করে আরও যারা আছে, তাদেরকে দেখলেই এবং তাদের কথা শুনলেই বোঝা যায় যে তারা আগেও আওয়ামী লীগের বি টিম ছিল, এখনও আওয়ামী লীগের বি টিম। তারা শুধুমাত্র দাবার একটা গুটি। শেখ হাসিনা যেই কথাটা ভারতে বসে বলার চেষ্টা করছে কিংবা বলতে পারছে না, এখানে জিএম কাদের শেখ হাসিনার মুখপাত্র হয়ে ওই কথাগুলো বলার চেষ্টা করছে। জিএম কাদেররা কিংবা এই জিএম কাদের গং যদি তাদের জায়গা থেকে মনে করে যে তারা এই বাংলাদেশে বসে থেকে আগামীতে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে যাবে, এটা হচ্ছে একটা অলীক কল্পনা ছাড়াই কিছুই না। আমরা এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে এটা বলেছি যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগ যেমন বাংলাদেশের রাজনীতিতে আর কোনো বাস্তবতা নেই, জাতীয় পার্টিরও নেই। যদি তারা বিন্দুমাত্র, তাদের এটা আমরা মনোনয়নের ক্ষেত্রেই দেখতে পাবো, কিংবা তাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের যখন নির্বাচন কেন্দ্রিক তারা তাদের আইনগুলো প্রয়োগ করবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। তখন যদি এক্ষেত্রে বিন্দুমাত্র জাতীয় পার্টির প্রতি কারো সহমর্মিতা দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা নির্বাচন কমিশন, আমরা বিশ্বাস করি অভ্যুত্থানের শক্তি ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বলি কিংবা মাহফুজ আলম, তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা এবং অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ এক একজন মানুষ। তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন। তারা যখনই সরকার থেকে পদত্যাগ করবেন, তাদের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দ্বার যেমন উন্মুক্ত, তাদের জন্য এনসিপির দ্বারও উন্মুক্ত। এবং আমরা আমাদের সহযোদ্ধা হিসেবে তাদের প্রতি আমাদের যে আন্তরিকতার জায়গাটা, সেই আন্তরিকতার জায়গা সবসময় অনেক বেশি থাকবে। এবং আমরা মনে করি যে শুধুমাত্র আমাদের এই দুইজন ছাত্র উপদেষ্টা নয়, বরং অন্য কোনো রাজনৈতিক দলেরও বড় বড় অনেক পদে থাকা, কিন্তু যারা এখন ওই রাজনৈতিক দলে তাদের যে যতটুকু গুরুত্ব পাওয়ার কথা ছিল কিংবা তাদের যতটুকু প্রায়োরিটি দেওয়ার কথা ছিল, যারা অনুভব করছে যে তাদের দল আর তাদের প্রত্যাশা অনুযায়ী ওই গতিপথে নেই এবং তাদের মূল্যায়ন ওই দল করতে পারছে না, তারাও যদি এনসিপিতে আসতে চায়, এনসিপির দরজা তাদের জন্য খোলা থাকবে।